একজন খুনিকে খুঁজে পেতে সময় লেগেছিল 15 বছর। ধরা পড়ার পর সেই ব্যক্তি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে শুধু এইটুকু বলে দিন, আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে? অর্থাৎ খুনি নিজেও বুঝতে পারেনি সে কোনোদিন ধরা পড়তে পারে। 23শে অক্টোবর 2018 রাত 11:45 আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিল চৌধুরী ব্যাঙ্গালোরের বিখ্যাত মাল্টিন্যাশনাল সংস্থা ওরাকেলের বিল্ডিংয়ে ঢুকে সোজা হেঁটে গেলেন সংস্থার এক্সিকিউটিভের কেবিনের দিকে। এক্সিকিউটিভ অফিসারের নাম প্রবীণ ভাটেলে। সেই সময় নাইট ডিউটিতে থাকা ওরাকেলের এক্সিকিউটিভ অফিসার প্রবীণ তার টিমের সঙ্গে একটা মিটিং করছিলেন। অনিল চৌধুরী কাঁচের দরজা ঠেলে ঢুকেই প্রবীণের দিকে তাকিয়ে বললেন, হ্যালো মিস্টার তরুণ, কেমন আছেন? প্রবীণও হাত বাড়িয়ে দিলেন পুলিশ অফিসারের দিকে। তারপর বুঝলেন জীবনের সব থেকে বড় ভুলটা তিনি করে ফেলেছেন। 15 বছর ধরে যে ছদ্মবেশে থাকছিলেন, কয়েক সেকেন্ডের গাফিলতিতে তা ধরা পড়ে গেছে। অনিল সঙ্গে সঙ্গে বাইরে অপেক্ষারত বাকি পুলিশ কর্মীদের ডেকে নিলেন। প্রবীণ বুঝে গেছিলেন পালানোর আর কোনো পথ নেই। পুলিশের কাছে ধরা দিলেন এবং স্রেফ একটাই কথা জিজ্ঞেস করলেন, আপনি আমাকে এইটুকু বলে দিন, আমাকে খুঁজে পেলেন কি করে? নমস্কার, আমি সুজয় নীল। আজ আপনাদের এমন একটা রোমহর্ষক খুনের ঘটনা বলবো যা শোনার পর আপনিও চমকে উঠতে বাধ্য। খুন যখন হয়েছিল তখন স্মার্টফোন নামক বস্তুটি বাজারে ছিল না, আর খুনি যখন ধরা পড়ল তখন স্মার্টফোনে বাজার ছেয়ে গেছে। খুনিকে ধরতে সময় লেগেছিল 15টা বছর। ডিসেম্বর 2002 আর 5টা মধ্যবিত্ত পরিবারে যেমন বিয়ে হয়, সেভাবেই আড়ম্বরে বিয়ে হয়েছিল তরুণ এবং সজনীর। তরুণ আহমেদাবাদের একটা স্কুলে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক ছিলেন, আর সজনী আহমেদাবাদের একটা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতেন। বিয়ের পর তারা আহমেদাবাদের একটা অ্যাপার্টমেন্টে বাস করতে শুরু করেন। ঘটনাটা ঘটে বিয়ের ঠিক 3 মাস পর, 14ই ফেব্রুয়ারি 2003। তখন সন্ধে 7:30 হবে। সূর্য পশ্চিম আকাশে ততক্ষণে ঢলে পড়েছে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মশগুল শহরের সমস্ত প্রেমিক যুগল। সজনী তার বড় দিদির সঙ্গে প্রত্যেক দিনের মতোই কথা বলছিলেন। মিনিট 10 কথা বলার পর ফোন রাখেন সজনী। এর ঠিক 2 ঘন্টা পর, ঘড়িতে তখন প্রায় 9:30, সেই সময় ফোন বেজে উঠল সজনীর বাড়িতে। সজনীর বাবা ফোন রিসিভ করলেন। ফোনের ওপারে পাগলের মতো কাঁদছেন তার জামাই তরুণ। কন্যার জন্য বুক কেঁপে ওঠে বাবার। তরুণ বলেন, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, সজনীর অবস্থা ভীষণই খারাপ। বাবা মা দৌড় লাগালেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখনও তারা জানতেন না এটা তাদের জীবনের সব থেকে বড় এবং কঠিন রাত হতে চলেছে। তাদের প্রিয় মেয়ে সজনী ততক্ষণে ইহলোকের ভবলীলা সাঙ্গ করে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করেছে। সজনীর বাবা মা মেয়ের অ্যাপার্টমেন্টে যখন পৌঁছলেন, তারা দেখলেন মেয়ের মৃতদেহের পাশে বসে তার জামাই তরুণ ক্রমাগত কেঁদেই চলেছে। সারা বাড়ি জুড়ে যত্রতত্র জিনিসপত্র ছড়ানো, ভয়ঙ্কর ডাকাতি হয়ে গেছে বাড়িতে। আর সজনীর গলায় তারই ওড়না জড়িয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। সদ্য স্ত্রীহারা স্বামীর ব্যাকুল কান্না দেখে সজনীর পিতামাতা তাকে সান্ত্বনা দিতে থাকেন। তদন্তকারী পুলিশ অফিসারদেরও মন ভিজে যায় তরুণের কষ্ট দেখে। সে যতই জাঁদরেল পুলিশ অফিসারই হোক না কেন, দিনের শেষে সেও তো একজন মানুষ। স্ত্রী হারানোর শোকে বিহ্বল স্বামীকে কি করে বা প্রশ্ন করবেন? জিজ্ঞাসাবাদ পরে হবে, আগে পোস্টমর্টেম জরুরি। যেমন ভাবা তেমন কাজ। সজনীর মৃতদেহ রওনা দিল পোস্টমর্টেমের উদ্দেশ্যে। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই তখন তরুণকে সামলাতে ব্যস্ত। সবাই ততক্ষণে মেনে নিয়েছে এটা একটা ভয়ঙ্কর ডাকাতি এবং হত্যাকাণ্ড। শুধু মন গলল না পুলিশের সাথে আসা স্নিফার ডগের। কুকুরদের জাতি এমন, তরুণের সামনে ঘেউ ঘেউ করেই চলেছে। তদন্তকারী অফিসারও ধমকে দিলেন প্রিয় পোষ্যটিকে। সে তবুও নাছোড়বান্দা, চিৎকার আর তার থামে না। সজনীর মৃতদেহ বেরিয়ে যেতেই কুকুরটিকে প্রায় এক প্রকার জোর করেই সেখান থেকে বের করে আনলেন তদন্তকারী অফিসার। সারা রাত ধরে কেঁদেই চলেছে তরুণ। অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে 15ই ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। শরীরের অবস্থা খারাপ থাকায় স্ত্রীর দাহকর্ম করতে পারলেন না তরুণ। দাহকর্ম সারলেন তার দাদা। এর মাঝে তদন্তকারী অফিসার একবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন হসপিটালে। সঙ্গে ছিল গতকালের প্রিয় পোষ্যটি। তরুণকে দেখা মাত্রই আবার চিৎকার করা শুরু করলো সে। হাসপাতালে এত আওয়াজ করা যায় না। পুলিশ অফিসারকে ফিরে আসতে হলো, কিন্তু ততক্ষণে তার মনে একটা খটকা জেগেছে। কুকুরটি তরুণকে দেখলেই কেন চিৎকার করছে? না, ব্যাপারটা সন্দেহজনক। তরুণকে একবার বাজিয়ে দেখাটা জরুরি। এটাই ছিল অফিসারের ভুল। পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি জানা গেল তরুণ নিখোঁজ। সে এমনই নিখোঁজ হলো আর তার টিকিটিও খুঁজে পাওয়া গেল না। দিন গেল, মাস পুরোলো, বছর ঘুরলো,
তরুণের কোনো খোঁজ নেই। সাল 2006, সজনীর বাবা মা দেখা করলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সিএম অফিস থেকে সোজা ফোন গেল ক্রাইম ব্রাঞ্চে। নড়ে চড়ে বসলেন পুলিশ আধিকারিকরা। ফের তদন্ত শুরু হলো জোর কদমে। এবার তদন্তের ভার পড়ল জয়েন্ট কমিশনার AK শর্মার ওপর। এবারও পুলিশের হাতে এলো শুধুই ব্যর্থতা। বছর ঘুরতে লাগলো, আরো 6 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। 2012 সালে সজনীর ফাইল উড়ে এসে পড়ল সেই সময়কার ডিসিপি দীপান ভাদ্রানের টেবিলে। কেস ফাইল হাতে আসার পর দীপান ভাদ্রান একদম প্রথম থেকে আবারও তদন্ত শুরু করলেন। ডাকা হলো সজনী কেসের সঙ্গে জড়িত সমস্ত চরিত্রদের, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ বাদ গেল না। 4000 ফোন নম্বর ট্যাপ করা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তরুণকে। ওদিকে 17 ফেব্রুয়ারি 2003 ভোপালের বাসিন্দা প্রবীণ ভাটেলে নামের এক ব্যক্তি সকাল থেকে ভীষণ উত্তেজিত। বহুদিন পর কলেজের এক বহু পরিচিত সিনিয়র দাদা যোগাযোগ করেছে তার সঙ্গে। জরুরি প্রয়োজন, তাই দেখা করতে আসছে। সময় মতো দেখা হলো দুজনের। প্রবীণের সিনিয়র দাদাটি জানালেন ব্যবসায় তার প্রচুর ক্ষতি হয়েছে, তাই তার একটা চাকরি দরকার। প্রবীণ তার কোচিং সেন্টারে ইংলিশ টিচারের চাকরি দিলেন তার সিনিয়র দাদাকে। দুজনের সম্পর্কের গভীরতা বাড়ল। প্রবীণের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা শুরু করলেন সেই দাদা। এই সুযোগে সিনিয়র দাদাটি প্রবীণের সমস্ত ডকুমেন্টস জোগাড় করলেন কয়েক বছর ধরে। ততদিনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও এসে গেছে। প্রবীণের আধার কার্ড, পাসপোর্ট সব বের করলেন সেই সিনিয়র। তারপর সেখানে নিজের ছবি বসিয়ে প্রবীণ নামে নতুন জীবন শুরু করলেন সেই সিনিয়র দাদা। আসল প্রবীণ জানতেও পারলেন না এই ঘটনাটা। এরপর 2012 সালে তিনি পৌঁছলেন ব্যাঙ্গালোর এবং সেখানেই প্রবীণ ভাটেলের নাম নিয়ে ওরাকেল নামক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা স্যালারির একটা চাকরিও জুটিয়ে নিলেন। এরপর তার আলাপ হলো নিশা নামের একটা মেয়ের সঙ্গে। প্রবীণ উফ তরুণ নিশাকে বলল সে অনাথ এবং তার এই পৃথিবীতে কেউ নেই। আলাপ ক্রমশ প্রেমের পরিণতি পেল, বিয়েও হয়ে গেল দুজনের। ব্যাঙ্গালোরে একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলো তারা। নিশা জানতেও পারল না যার সাথে সে বিয়ে করেছে সে তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে। 2 সন্তান এবং স্ত্রীর সঙ্গে ব্যাঙ্গালোরে বাস করতে শুরু করলো প্রবীণ ওরফে তরুণ। এদিকে পুলিশও হাল ছাড়বার পাত্র নয়। মরিয়া হয়ে তরুণের খোঁজ করেই চলেছে তারা। ইতিমধ্যেই তরুণের পিতা মারা যান। 2012 সালে মানসোরবাসী তরুণের মা অনাম্মা দেবীর বাড়ির আশেপাশে ভাড়াটে হিসেবে বাস করতে শুরু করে পুলিশের একটা দল। পাড়া প্রতিবেশীর সঙ্গেও আলাপ জমায় তারা। অনাম্মার সঙ্গেও আলাপ করে। পাড়া প্রতিবেশীদের থেকে তারা জানতে পারে অনাম্মা দেবীর এক সন্তান থাকে আহমেদাবাদে আর এক ছেলে বোধহয় দক্ষিণ ভারতে থাকে। বোধহয় শব্দটার উপর ভিত্তি করে তার তদন্ত এগোনো যায় না। সার্ভেলেন্স আরো শক্ত করা হলো। অনাম্মা দেবীর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করতে থাকলো পুলিশ। বেশ কিছু বছর ফলো করার পর পুলিশ জানতে পারলো অনাম্মা দেবী মাঝে মাঝে কেরল যান, আবার কেরল থেকে ব্যাঙ্গালোরে আসেন। সে আসতেই পারেন, একলা মানুষ, হয়তো আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান, এ আর এমন কি। আর নিশা নামক এক মহিলা মাঝে মাঝে খোঁজ নেন অনাম্মা দেবীর। তবুও অনাম্মা দেবীর ফোনে আসা প্রত্যেকটা কল ডিটেলস পুলিশ খতিয়ে দেখতে থাকে। না, হাতে কিছুই আসে না। দেখতে দেখতে আরো 6 বছর কেটে যায়। শেষমেশ 2018 সালে প্রথম ব্রেক থ্রু পায় আহমেদাবাদ পুলিশ। অনাম্মার মোবাইলে একটা ল্যান্ডলাইন থেকে ফোন আসে। ল্যান্ডলাইনের নাম্বার খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে ওটা ওরাকেল ইন্ডিয়ার ফোন নাম্বার। ওরাকেল থেকে অনাম্মাকে কেন ফোন করা হবে? আহমেদাবাদ পুলিশ তড়িঘড়ি পৌঁছয় ব্যাঙ্গালোর। লোকাল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে যোগাযোগ করা হয় ওরাকেল ইন্ডিয়াতে। চাওয়া হয় সমস্ত এমপ্লয়ীদের ডিটেলস। ফের ব্যর্থ হয় পুলিশ। একজনেরও নাম তরুণ নয়। তবে পুলিশ জানতে পারে প্রবীণ ভাটেলে নামের এক ব্যক্তি অনাম্মাকে ফোন করেছিলেন। পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে এই প্রবীণ ভাটেলে হলেন সেই ব্যক্তি যার স্ত্রী নিশার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলেন অনাম্মা। পুলিশ আইডেন্টিফাই করার জন্য তরুণের সমস্ত পুরনো ফটো জোগাড় করে। তারা জানতো আহমেদাবাদে একটা ভলিবল ম্যাচ চলাকালীন তরুণের ডান হাতের মধ্যমা ভেঙে গেছিল, তাই আঙুলটি একটু বাঁকা ছিল। আর দেরি করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের ওরাকেল ইন্ডিয়ার অফিসের সামনে সিভিল ড্রেসে পুলিশি পাহারা বসিয়ে দেওয়া হয়। সবার হাতে তরুণের 15 বছর আগের ছবি। সবাইকে সাফ ইনস্ট্রাকশন দেওয়া হয় এই ছবির সঙ্গে কারোর মুখের মিল দেখলেই যেন কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই খবর এলো তরুণের মতো দেখতে একজন লোক ওই অফিসে চাকরি করে বটে, তবে তার নাম প্রবীণ। তারপর এলো সেই দিন অফিসার অনিল চৌধুরী রাত 11:45 সিভিল ড্রেসে ঢুকলেন ওরাকেল ইন্ডিয়ার অফিসে। প্রবীণ ভাটেলের দিকে স্মার্টলি এগিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হাই মিস্টার তরুণ। তরুণ নামটা প্রায় 15 বছর পর শুনেছিল সে।
কিন্তু ততক্ষণে সে ভুলবশত হাত বাড়িয়ে দিয়েছে। পালানোর কোনো রাস্তা নেই। কথায় আছে, বাঘে ছুঁলে 18 ঘা আর পুলিশ ছুঁলে 36 ঘা। পুলিশের হাত থেকে লুকোনো যায়, কিন্তু ধরা পড়তেই হবে, সে আজ হোক বা কাল কিংবা 15 বছর পর। ধরা না পড়ে উপায় নেই। তরুণের কপালে জমতে থাকে ঘাম। কিছুক্ষণের নিস্তব্ধতা। অনিল চৌধুরী হাত মেলানোর সময় শনাক্ত করে ফেলেছেন ভাঙা আঙুলটাকে। পুলিশ অফিসারের চোখে তখন যুদ্ধ জয়ের হাসি। তরুণের দুহাতে যখন হাত কড়া পরানো হচ্ছে, তখন সে একটা কথাই বলেছিল, আমাকে শুধু এইটুকু বলে দিন, আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে। অফিসার এরপর যেটা বললেন তা অনেকটা ফিল্মের ডায়ালগের মতো। তাহলে মিস্টার তরুণ, লুকোচুরি খেলা এবার শেষ, আহমেদাবাদে ফেরা যাক। সাজনীর বাবা মা এই এতগুলো বছর অপেক্ষা করার পর জানতে চেয়েছিলেন, আমাদের মেয়েকে মারলে কেন? উত্তরে তরুণ বলেছিল, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমি একজনকে ভালোবাসতাম, তাই স্ত্রীর হাত থেকে নিস্তার পেতে চেয়েছিলাম। ওকে খুন করে গেছিলাম সেই প্রেমিকার কাছে। সমস্ত ঘটনাটা শুনে ও বলেছিল, আমি কোনো খুনির সঙ্গে থাকতে চাই না। সাজনী এবং তরুণের মধ্যে বিয়ের পর থেকেই অশান্তি হতো, মারধরও করতো তরুণ। তবুও শিক্ষিত কর্মরতা সাজনী কাউকে মনের কথা বলতে পারেনি। বাবা মা দিদি কাউকে না। বলতে পারলে হয়তো আজও সে অন্যভাবে বাঁচতে পারত। তরুণ সাজনীকে ডিভোর্স দিয়ে যাকে ভালোবাসতেন তার সঙ্গে জীবন শুরু করতেই পারতেন। তাহলে গল্পটা আজ অন্যরকম হতো। কি হলে কি হতো তা আজ বলা মুশকিল। তবে যা হয়েছে তা হৃদয় বিদারক, ঘৃণ্য, পাশবিক। প্রেম নিরপরাধ মানুষকে মারতে শেখায় না, বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়। দিস ইজ সুজয় নীল, সাইনিং অফ ফর দ্য ডে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।